পর্ব ২৩। বাকেরের বড় ভাই হাসান সাহেব ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি লোকটি শান্ত প্রকৃতির। কখনো কোনো ব্যাপারে সামান্যতম উত্তেজনাও তার আচার ব্যবহারে প্রকাশ পায় না। অফিস শেষে সরাসরি বাসায় ফেরেন। দোতলা থেকে পারতপক্ষে নিচে নামেন না। মাঝে মাঝে বারান্দায় গম্ভীর মুখে বসে থাকেন। আজও তেমনি বসেছিলেন। আজ তার মুখ শুধু গম্ভীর নয়, কিছুটা বিষণ্ণ। বারান্দায় বসে থাকলে সাধারণত তার হাতে খবরের কাগজ কিংবা কোনো ম্যাগাজিন থাকে। আজ তাও নেই। তার ফর্সা গাল কিঞ্চিত লাল হয়ে আছে। আজ তাদের একটি নাটক দেখতে যাবার কথা, কিন্তু কিছুক্ষণ আগে সেলিনাকে জানিয়ে এসেছেন তিনি যাবেন না। সেলিনা ব্লাউজ তৈরি করছিলেন। নাটকে যেতে হবে এই উপলক্ষে শাড়ির রং মিলিয়ে ব্লাউজটি আজই কেনা হয়েছে। রং মিলছিল না, বহু ঝামেলা করে পাওয়া গেছে। তিনি কিছুক্ষণ আগেই ব্লাউজ ধুয়েছেন। ভেজা কাপড়টি এখন ইস্ত্রি করে শুকানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে নাটকেই যাওয়া হবে না। তার স্বভাব চরিত্র হাসান সাহেবের মতো নয়। তিনি অল্পতেই রাগেন। আজও রাগলেন। রাগ প্রকাশ না করে বললেন, কেন যাবে না? হাসান সাহেব বিরস মুখে বললেন, যেতে ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না? সকালেও তো বললে যাবে। আমি ইয়াসিনকে পাঠিয়ে টিকিট আনালাম। দুপুরে টেলিফোনে জিজ্ঞেসও করলাম, তখনও বললে যাবে। শরীরটা ভালো লাগছে না। আমি তো খারাপ কিছু দেখছি না। আমার কাছে তো তোমার শরীর ভালোই মনে হচ্ছে। হাসান সাহেব কথা না বাড়িয়ে বারান্দায় চলে গেলেন। কাজের মেয়েটি চা নিয়ে এলো। অন্য সময় সেলিনা চা নিয়ে আসতেন। তিনি চায়ে বেশি চিনি খান। কাজের মেয়েটির সেই আন্দাজ নেই। চায়ে চুমুক দিয়ে তার মেজাজ খারাপ হলো, কিন্তু তিনি কিছু বললেন না। আজ অফিসে একটা ঝামেলা হয়েছে। সামান্য ঝামেলা নয়, বড় রকমের ঝামেলা। এক মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। সামরিক সরকারের মন্ত্রী। এদের মেজাজ উঁচুতরে বাঁধা থাকে। সারাক্ষণই মনে করে তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। এই মন্ত্রীটি পান খেতে খেতে হাসান সাহেবের ঘরে ঢুকেই বললেন, 11টার সময় আপনাকে দেখা করতে বলেছিলাম। হাসান সাহেব বিনতভাবে বললেন, আমি স্যার গিয়েছিলাম, আপনি ব্যস্ত ছিলেন। কাদের সঙ্গে যেন কথা বলছিলেন। ব্যস্ত তো থাকবই। এয়ার কন্ডিশন ঘরে বসে ঠান্ডা বাতাস খাবার জন্য তো মন্ত্রী হই নাই। অপেক্ষা করতে পারলেন না? ৮ ঘন্টা অপেক্ষা করেছি। ৮ ঘন্টা অপেক্ষা করেই আপনার মাজায় ব্যথা হয়ে গেল? নিজের ঘরে তো বসেই থাকেন, কাজকর্ম তো কিছু করেন না। হাসান সাহেব শীতল গলায় বললেন, কাজকর্ম প্রসঙ্গে আপনি যা বলছেন তার জন্য প্রয়োজনীয় তথ্য কি স্যার আপনার আছে? তথ্য? আপনি তথ্য কপচাচ্ছেন আমার সাথে? একজন মন্ত্রীকে আপনি কি মনে করেন? মন্ত্রীকে মন্ত্রীই মনে করি। এর বেশি কিছু মনে করি না। আপনারা সিএসপিরা মিলে দেশটাকে নষ্ট করছেন, এটা জানেন? না স্যার, আমার জানা ছিল না। দেশের কমন মানুষ আপনাদের ধারে কাছে যেতে পারে না। নিজেদেরকে আপনারা একজন লাটবেলাট ভাবেন। আপনি এসব কি বলছেন? একজন মন্ত্রী আপনাকে কল দিয়েছে, আপনি ১০ মিনিট অপেক্ষা করতে পারেন না। আপনি কি জানেন ২৪ ঘন্টার ভেতর আমি আপনার চাকরি খেতে পারি? স্যার, এটা আমার জানা ছিল না। মন্ত্রী কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল। ডেপুটি সেক্রেটারি আমিনুল ইসলাম বললেন, আপনি স্যার চলে যান। ক্ষমা চেয়ে আসুন। ক্ষমা চাইলেই এরা পানি হয়ে যায়। হাসান সাহেব বিরক্ত স্বরে বললেন, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। সময় খারাপ স্যার। তা খারাপ। ঝামেলা-টামেলা হতে পারে। আগে হোক, তারপর দেখা যাবে। বাকি সময়টা অফিসের কোনো কাজে তার মন বসেনি। এখনো বসছে না। বারান্দায় বসে থেকে মেজাজ খারাপ হচ্ছে। সেলিনার সঙ্গে গল্প-টল্প করলে ভালো লাগতো। সেলিনার মেয়েলি গল্প শুনতে তার খারাপ লাগে না। সেলিনা আসবে না। তাকে রাগিয়ে দিয়েছেন। হাসান সাহেবের মনে হলো নাটক দেখতে না যাওয়াটা অন্যায় হচ্ছে। আগে থেকে প্রোগ্রাম করা। প্রোগ্রাম ঠিক রাখা উচিত। জীবনযাত্রা ওলটপালট করে ফেলবার মতো কিছু হয়নি। তিনি সেলিনার ঘরে ঢুকলেন। হালকা গলায় বললেন, চলো, নাটক দেখে আসি। এখনো নিশ্চয়ই সময় আছে।
তোমার শরীর সেরে গেল? হুম, সেরেছে। এখন ভালোই লাগছে। ৭টার সময় শুরু হবার কথা না? ৬:৩০ বাজে। আধ ঘন্টা আছে এখনো। চট করে তৈরি হয়ে নাও। পারবে না? সেলিনা হাসিমুখে বললেন, পারব। তুমি কি ভাবো ২-৩ ঘন্টা লাগিয়ে আমি সাজগোজ করি? সেলিনার মুখে রাগের চিহ্নও নেই। তার এই গুণটি হাসান সাহেবের খুব পছন্দ। রাগ করে বেশিক্ষণ থাকতে পারেন না। হাসান সাহেবের মনে হলো তাদের ২-১টি ছেলেমেয়ে থাকলে মোটামুটি একটি সুখের সংসার হতো। সেটা কখনো সম্ভব হবে না। পাকের জলিল মিয়ার চায়ের স্টলের বাইরে টুল পেতে বসেছিল। ভাই এবং ভাবিকে আসতে দেখে সে অন্যদিকে তাকিয়ে রইল, যাতে চোখে না পড়ে। চোখে চোখ পড়লেই ১.৫ টাকা দামের সিগারেটটা ফেলে দিতে হবে। ভাইয়া হয়তো হাত ইশারা করে ডাকবে। কাছে গেলেই গম্ভীর মুখে পানি টানি দিবে। এর চেয়ে অন্যদিকে তাকিয়ে থাকাই ভালো। সেলিনা বললেন, তোমার মাস্তান ভাইকে দেখেছো? হুম, সেও আমাদের দেখেছে। এখন এরকম ভান করছে যেন দেখতে পাইনি। এটাই স্বাভাবিক। বাবার সঙ্গে আমার যখন দেখা হতো, আমিও এরকমই করতাম। না দেখার ভান করতাম। তোমার ভাই তোমার মতোই হয়েছে? তাই বলতে চাও? হাসান সাহেব কোনো কথা বললেন না। রাস্তার মোড়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলেন। কোথাও যাবার তাড়া থাকলে কখনো রিকশা পাওয়া যায় না। সেলিনা বললেন, তোমার গাড়ি কেনার কি হলো? টাকা কোথায়? প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেবে বলেছিলে। ব্যাংকেও তো কিছু আছে। দেখি। দেখা দেখি না। রোজ এমন রিকশা করে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। হাসান সাহেব চুপ করে রইলেন। একটা খালি রিকশা দ্রুত গতিতে আসছে। এর তাড়া দেখে মনে হয় না এ থামবে। কিন্তু হাসান সাহেবকে অবাক করে দিয়ে রিকশা থামল। রিকশাওয়ালা গম্ভীর গলায় বলল, উঠেন। আমরা বেলি রোডে যাব। যাবে তুমি? যেহানে কন হেইহানে যামু। আমারে পাঠাইছে বাকের ভাই। উঠেন। সারা পথ দুজন কোনো কথা বললেন না। রিকশাওয়ালা অনবরত কথা বলে গেল। ১০ টাকা সের চাইল কেমনে চলুম কন দেহি? ৬ জন খানেওয়ালা। বড় মাইয়ার বিয়ে দেওয়ান দরকার। কেমনে দিমু কন? রিকশার জমা হইছে আপনার ৪০ টাকা। টায়ার ফাটলে হেই খরচ আমার। শিখ বাংলেও আমার। অহন কন দেহি পাইজান কেমনে চলি? আপনার বিচার বিবেচনা কইরে কন। হাসান সাহেব বিচার বিবেচনা করে কিছুই বললেন না। পরিষ্কার বুঝতে পারছেন, যা ভাড়া তার উপর গোটা ৫ টাকা বেশি দিতে হবে বকশিস। লম্বা দুঃখের পাঁচালী শোনাবার এটা হবে খেসারত। কিন্তু রিকশাওয়ালা কোনো পয়সাই নিল না। চোখ কপালে তুলে বলল, না না, ভাড়া দেওয়ানের দরকার নেই। পাকের ভাই পাঠাইছে। সেলিনা তিক্ত গলায় বললেন, আর সাধাসাধি করতে হবে না। তোমার বিখ্যাত ভাই পাঠিয়েছে, পয়সা সে নিবি কেন? দেরি হচ্ছে, চলে আসো। ঘন্টা দিয়ে দিয়েছে। শুরুটা মিস করতে চাই না। পাকের সন্ধ্যা পর্যন্ত জলিল মিয়ার দোকানে বসে রইল। তার সঙ্গে আছে মাখুন এবং কুদ্দুস। দুজনই গাঁজা টেনে এসেছে। বিকট গন্ধ ছড়াচ্ছে। মাখন কিছু একটা নিয়ে চিন্তিত। সে কিছু বলছে না, কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বলবে। সে দেরি করছে, কারণ তার বক্তব্য বাকেরের পছন্দ হবে না বলেই মনে হচ্ছে। গাঁজা টেনে আসার কারণে কুদ্দুসের গলা শুকিয়ে আছে। সে কিছুক্ষণ পর পর থুতু ফেলবার চেষ্টা করছে। থুতু আসছে না। জলিল মিয়া দোকানের কাজকর্মের ফাঁকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই টেবিলে। দিন ১০ আগে কোনো রকম কারণ ছাড়াই কুদ্দুস এবং মাখনের মধ্যে এই চায়ের দোকানে ধুন্ধুমার লেগে গিয়েছিল। ৪টা কাপ এবং ২টা গ্লাস ভেঙেছে। একটা চেয়ারের পায়া ভেঙেছে। আজও লেগে যেতে পারে। তবে ভরসার কথা হচ্ছে বাকের ভাই আছে। তার সামনে এরা কিছু করতে সাহস পাবে না। জলিল মিয়া দাঁত বের করে বলল, বাকের ভাই, চা দিতে কই? বাকের কিছু বলল না। মাখন বলল, সিগারেট আনান জলিল মিয়া। জলিল বিরস মুখে ৫টা টাকা বের করে সিগারেট আনতে পাঠালো। মাখন বলল, বাকের ভাই, একটা কথা ছিল। কি কথা?
প্রাইভেট কথা। বলে ফেল। মাখন গলা নিচু করে ফেলল। কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, ধুলাইয়ের ব্যবস্থা করতে হয়। সিদ্দিক সাহেবের রিকোয়েস্ট। ব্যাপারটা কি? ভাড়াটে উঠছে না, থানায় পানাই করছে। এখন বলছে উঠব না, মামলা করে উঠাও। মামলার ভয় দেখায়। সিদ্দিক ভাই খুব রেগেছেন। আমাকে বললেন, তোমরা থাকতে এই অপমান। বাকের ঠান্ডা গলায় বলল, এর মধ্যে অপমানের কি আছে? মামলা করতে বলেছে, মামলা করুক। বাকের ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন না। আমরা থাকলে মামলা মোকদ্দমা কি? শালাকে একটু কুর্কি দিলে কালই বাসা ছেড়ে দিবে। সিদ্দিক সাহেবের কাছ থেকে কত নিয়েছিস? টাকা পয়সার কোনো ব্যাপার না, খাতিরে কাজটা করে দিচ্ছি আর কি। খুব পিতলা খাতির জমাচ্ছিস। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না। ব্যাপার আবার কি? উঠিয়ে দেই শালাকে। কি বলেন বাকের ভাই? বাকের কিছু বলল না, মনে মনে খুশিই হলো। একটা কাজ করবার আগে এরা তাকে জিজ্ঞেস করছে, মান্যগণ্য করছে। তবে সিদ্দিক সাহেবের ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তাকে বাদ দিয়ে অন্যদের কাছে যাচ্ছে। কয়েকদিন আগে রাস্তায় দেখা হলো, এমন ভাব করলো যে চিনতে পারছে না। কুদ্দুস বহু কষ্টে একডালা থুতু ফেলে বলল, ৫টা টাকা দেন বাকের ভাই, পকেট খালি। বাকের ১০ টাকার একটা নোট দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল। এখন বাজছে ৮টা। সাধারণত ৮টার দিকে কম্পাউন্ডওয়ালা বাড়িতে লোকজন আসে। আজও আসবে হয়তো। কারা আসছে লক্ষ্য রাখা দরকার। গেটের কাছে জোবেদ আলী দাঁড়িয়ে আছে। বাকেরকে দেখে সে আড়ালে সরে গেল। বাকের উঁচু গলায় ডাকল, এই যে ভাই, আছেন কেমন? ভালো। ঘর অন্ধকার কেন? লোকজন নাই? দাওয়াতে গেছে। দাওয়াত কোথায়? জানি না কোথায়। এত সব জিজ্ঞেস করেন কেন? এক পাড়ায় থাকি, খোঁজ খবর নিতে হয়। নেন, সিগারেট নেন। বাকের সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে দিল। জোবেদ আলী বলল, আমি সিগারেট খাই না। কথাটা সত্যি নয়। উটের মতো মুখের এই লোকটিকে দেখেছে খেতে। ভাম কোথাকার। মাঝে মধ্যে সিগারেট টানতে দেখি। জোবেদ আলী গম্ভীর হয়ে গেল। বাকের তার গম্ভীর মুখ সম্পূর্ণ উপেক্ষা করে বলল, মেয়েরা ভর্তি হয়েছে কলেজে? কি বললেন? মেয়েরা কলেজে ভর্তি হয়নি? আপনি বলেছিলেন ভর্তি হবে। জানি না কিছু। বোধহয় হয়নি। কোথাও তো যেতে টেতে দেখি না। আচ্ছা ভাই, যাই। বিরক্ত করলাম। খাবেন একটা সিগারেট? না। বাকের চলে গেল রিহার্সেল দেখতে। নাটকের নাম রাতের পাখিরা। নাম শুনেই মনে হচ্ছে বাজে মাল। টিপু সুলতানটা নামালে হয়। তা না, সামাজিক নাটক। টিপু সুলতানের অনেক শেখার জিনিস ছিল। দেখলে মনটা অন্যরকম হয়। তা না, রুদ্দিমাল রাতের পাখি। বাকেরকে দেখে একটা সাড়া পড়ে গেল। বাকের ভাইকে বসতে দে, চায়ের কথা বলে আয়। নাটকটির পরিচালকের নাম বদরুল আলম। বয়স ৪০-এর মতো। এই পাড়ায় যে কটি নাটক হয়েছে তার প্রতিটিতে সে পাগল কিংবা পাগলির ভূমিকায় অভিনয় করেছে। এই একটি অভিনয় সে নিখুঁত করে। রাতের পাখিরায় সে একটা চরিত্র আছে যে শুধু অমাবস্যার রাতে পাগল হয়ে যায়। পাগল হলেই পাগলামির ফাঁকে ফাঁকে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। উচ্চমার্গের ফিলোসফি। বদরুল আলম নাটক বন্ধ রেখে বাকেরের কাছে এসে দাঁড়ালো। গলা নামিয়ে বলল, আপনার সাথে একটা কথা ছিল। একটু বাইরে আসুন বাকের ভাই। কি ব্যাপার? জামান সাহেব আমাকে বলেছেন নাটক ফাটক বাদ দিতে। কেন? তার দোকানের বিক্রি কিনে নাকি অসুবিধা হয়। অসুবিধা কি? আপনি ছাড়াও তো আরেকজন কর্মচারী আছে। এটাই একটু বলে দেবেন। দেব, বলে দেব। নাটক হচ্ছে কেমন? ভালো। ১ নম্বর। ফার্স্ট ক্লাস জিনিস হবে বাকের ভাই। বদরুল আলমের চোখ চকচক করতে লাগলো। নাটকের ব্যাপারে তার উৎসাহ সীমাহীন। আসুন বাকের ভাই,
রিহার্সাল দেখুন। থার্ড সিনটা দেখাই আপনাকে। মারাত্মক সিন। না, চলে যাই। চলে গেলে হবে না। থার্ড সিনটা দেখতেই হবে। থার্ড সিনে দরিদ্র স্কুলমাস্টার বাড়ি ফিরে দেখে তার ছোট মেয়ে মারা যাচ্ছে। সে ছুটে যায় ডাক্তারের খোঁজে। ডাক্তার একজনকে পাওয়া যায়, কিন্তু সে ভিজিটের টাকা না নিয়ে যেতে রাজি না। মাস্টার বহু কাকুতি মিনতি করল, কোনো লাভ হলো না। সে আবার ফিরে গেল ঘরে। চিৎকার করে বলল, কোথায় আমার নয়নের মণি? কেউ জবাব দিল না, কারণ নয়নের মণি মারা গেছে। মাস্টার চেঁচিয়ে বলতে লাগলো, হায় টাকা, হায় রে টাকা। বাকের মুগ্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। গলা ভার ভার হয়ে গেল। দুঃখের সিন দেখলেই তার এরকম হয়, চোখে পানি এসে যায়। নাটক দেখতে দেখতে তার ইচ্ছা করছিল থাবড়া দিয়ে ডাক্তার হারামজাদাটার দাঁত ফেলে দিতে। মানুষ মারা যাচ্ছে, সেদিকে খেয়াল নাই। টাকা আর টাকা, তেষ্টার হচ্ছে কি? সে আবার কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়ালো। বাড়ি অন্ধকার, শুধু সিঁড়ির বাতি জ্বলছে। এরা কখন ফেরে লক্ষ্য রাখা দরকার, কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মাথা ধরেছে। বাকের ভাই? বাকের চমকে তাকালো। ইউনুস মিয়া। সিগারেটের টাকা পায় বোধহয়। নানান দিকে বাকি পড়ে গেছে। কি খবর ইউনুস মিয়া? সিদ্দিক সাহেবের বাড়িতে একজন ভাড়াটে যে থাকে, তার জিনিসপত্র সব টেনে তুলে বাইরে ফেলে দিচ্ছে। আমি কি করব? সিদ্দিক সাহেব আর তার ভাড়াটের মামলা। তা তো ঠিকই। বাচ্চারা কান্নাকাটি করছে, দেখে মনটা খারাপ হলো। কথায় কথায় মন খারাপ হলে সংসার চলে না, এই জিনিসটা মনে রাখবেন। আর শোনেন, আপনি টাকা পয়সা কিছু পান নাকি? জি, সামনের মাসে দিব। এখন একটু অসুবিধা আছে। জি আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না। যখন ইচ্ছা দিবেন। বাকের ঘরের দিকে রওনা হলো। রাত ৯টার মতো বাজে। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। শরীরটা জুত লাগছে না। আর একটু দেরি করে গেলে ভালো হতো। ভাই ভাবিরা খেয়ে শুয়ে পড়তো। কারো মুখোমুখি হবার সম্ভাবনা থাকতো না। এখন যাওয়া মানেই ভাবির সামনে পড়ে যাওয়া। যদি তাদের খাওয়া না হয়ে থাকে, তাহলে একসঙ্গে খেতে হবে। ভাইয়া বসবে ঠিক তার সামনের চেয়ারটায়। একটি কথাও বলবে না। একবার তাকাবেও না। নিজেকে মনে হবে চোরের মতো। গলা দিয়ে ভাত নামতে চাইবে না। বারবার পানি খেতে হবে। বাকেরদের বাড়ির সামনের বারান্দায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন। বাকেরকে দেখে তিনি এগিয়ে এলেন। বাকের তাকে চিনতে পারল না। ৩০-৩৫ বছরের রোগা একজন মহিলা। সমিতির মেয়ে বোধহয়। ভাবি কি সমিতি টমিতি করে? রোগা রোগাম কিছু মেয়েরা আসে প্রায়, যাদের মুখ দেখলেই মনে হয় এরা বাড়িতে প্রচুর ঝগড়া করে, কর্কশ গলায় ছেলেপুলেদের ধমকায়, এবং এদের অসুখ বিসুখ লেগেই থাকে। আপনি বাকির সাহেব? জি, আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। কি ব্যাপার? আপনার ছেলেরা আমার ঘর থেকে জিনিসপত্র টেনে রাস্তায় ফেলে দিচ্ছে। আমার বড় মেয়েটার ১০৩ জ্বর। এদের বাবা বাসায় নেই, দেশের বাড়িতে গেছে। আপনি সিদ্দিক সাহেবের বাড়িতে থাকেন? জি, ২ মাসের ভাড়া বাকি পড়েছে। ওর বাবা টাকার জন্যই দেশের বাড়িতে গেছে। এর মধ্যেই এই অবস্থা। চলুন যাই। দেখি কি ব্যাপার। আসুন আমার সাথে। কাঁদবেন না। কাঁদার কিছু নেই। ভদ্রমহিলা এবার শব্দ করেই কাঁদতে লাগলেন। বাকের লক্ষ্য করল এর পায়ে স্যান্ডেল নেই। ঝামেলা শুরু হওয়া মাত্র ছুটে এসেছেন। বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল। সিদ্দিক সাহেবের বাসার সামনে বেশ কিছু লোকজন। ঘরের জিনিসপত্র সব বাইরে এনে রাখা হয়েছে। অসুস্থ মেয়েটা একটা চেয়ারে চোখ বড় বড় করে বসে আছে। তার ছোট ভাইটা বসে আছে একটা ট্রাঙ্কের উপর। ছোট ভাইটা নিঃশব্দে কাঁদছে। বাকের উঠোনে দাঁড়িয়ে শীতল গলায় ডাকল, মাখনা। মাখন ভেতরে ছিল। অবাক হয়ে বের হয়ে এলো। বাকের ঠান্ডা গলায় বলল, মেয়েটা অসুস্থ। ঘরে কোনো পুরুষ মানুষ নেই। এর মধ্যে তুই জিনিসপত্র বের করে ফেললি? মাখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সিদ্দিক সাহেব ৩ তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি নিচে নেমে এলেন। হড়বড় করে বললেন, ২ মাসের ভাড়া বাকি।
আমি বলেছি দিতে হবে না। শুধু বাড়িটা ছেড়ে দাও। তাও চ্যাটাং চ্যাটাং কথা বলে। জিনিসপত্র তো রাস্তায় ফেলে দিচ্ছে না। বারান্দায় থাকবে, পাহারা থাকবে। ঘরটা শুধু তালা দিয়ে দেব। এদের পৌঁছে দেব এদের আত্মীয় বাড়ি। গাড়ি করে পৌঁছে দেব। আমি নিজের মুখে বলেছি এই কথা। বাকের, তুমি জিজ্ঞেস করে দেখো। বাকের থমথমে গলায় বলল, মাখনা, জিনিসপত্র ভেতরে নিয়ে যা। সিদ্দিক সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, জিনিসপত্র ভিতরে নেবে মানে? মগের মূল্যক নাকি? সিদ্দিক সাহেব, সাবধানে কথা বলুন। সাবধানে কথা বলবো মানে? ভুঁড়ি নামিয়ে ফেলবো। একটা কিছু বেতাল হয় যদি, লাশ পড়ে যাবে। আমার নাম বাকের। মাখনা, জিনিসপত্র ঢুকা। অতি দ্রুত জিনিসপত্র ভেতরে ঢুকে গেল। যারা দাঁড়িয়েছিল সবাই হাত লাগালো। মাখন মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। বাকের এগিয়ে গিয়ে প্রচণ্ড একটা চর বসালো। এই জাতীয় কাজকর্ম সে ছেড়েই দিয়েছিল। আবার শুরু করতে হলো। কিছু কিছু জিনিস আছে যা একবার ধরলে কখনো ছাড়া যায় না, আঠার মতো গায়ে লেগে থাকে। সিদ্দিক সাহেব হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন। মাখন নিজেও তাকিয়ে আছে। শুধু কুদ্দুসকে দেখা যাচ্ছে ছোটাছুটি করে আলনা টালনা ভেতরে নিয়ে যেতে। সিদ্দিক সাহেব মৃদু গলায় বললেন, পাকের, আমার সঙ্গে ভেতরে আসো, কথা আছে। পাকের ফিরেও তাকালো না। অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালো। তারপর হাঁটতে শুরু করলো, যেন কিছুই হয়নি। হাসান সাহেবদের ফিরতে বেশ রাত হলো। দুজনে মিলে বাইরে খেয়ে নিলেন। অনেকদিন পর তারা বাইরে খেতে এসেছেন। ইদানিং দুজনে একসঙ্গে তেমন কোথাও যান না। সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি হয়েছে। সেলিনার ধারণা এটা হয়েছে তার জন্যে। সংসারে শিশু না থাকলে সবাই দূরে দূরে চলে যায়। এটাই নিয়ম। সংসারে শিশু না আসার দায়িত্ব সেলিনার একার। বিয়ের পরপর টিউমারের কারণে তার জরায়ু কেটে বাদ দিতে হয়েছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, হাসান সাহেব এখন পর্যন্ত বলেননি একটা বাচ্চা কাচ্চা থাকলে ভালো হতো। সেলিনার ধারণা একদিন না একদিন সে এই প্রসঙ্গ তুলবেই। কে জানে, হয়তো আজই তুলবে। সেলিনা বললেন, কথা বলছো না কেন? কি ভাবছ? হাসান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, চাকরি ছেড়ে দিলে কেমন হয় সেলিনা? সেলিনা অবাক হয়ে তাকালেন। চাকরি ছাড়ার কথা বলছো কেন? হাসান সাহেব কিছু বললেন না। ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তাকানোর এই ভঙ্গিটি সেলিনার চেনা। এর মানে হচ্ছে তিনি আর কিছুই বলবেন না। এই প্রসঙ্গে তো নয়। সেলিনা প্রসঙ্গ বদলালেন। নাটক কেমন লাগলো? ভালো। কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? সবাই ভালো। তবু স্পেসিফিক্যালি দু একজনের নাম বলো। হাসান সাহেব আবার ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তার মানে নাটকের কিছুই তার মাথায় ঢোকেনি। অন্য কোনো ব্যাপার নিয়ে ভেবেছেন। ব্যাপারটা কি? সেলিনার উদ্বেগের সীমা রইল না। পর্ব ২৪। মুনা, ভেবেছিলাম বাড়ি পৌঁছেই তোমাকে চিঠি দেব। তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি শুনে তুমি হাসবে। কলমের অভাব। ফুলে কলম ফেলে গেছি। বাড়ির কাছে যে কয়টি দোকান আছে তাদের কাছে বল পয়েন্ট ছাড়া কিছু নেই। কলমের জন্য যেতে হবে সিদ্ধিরগঞ্জ বাজারে। সেটা এখান থেকে ৩ মাইল। সমস্যার সমাধান হলো আজ। দেখতেই পাচ্ছ, চিঠি কালির কলমে লেখা। বাড়ি এসে অনেকগুলি সমস্যার মধ্যে পড়েছি। চারদিকে কোমর উঁচু ঘাস হয়েছে। সেই ঘাসের বনে অনায়াসে মাঝারি সাইজের একটা বাঘ লুকিয়ে থাকতে পারে। তালা দিয়ে গিয়েছিলাম। তালা ভেঙে জিনিসপত্র চুরি গেছে। শুধু যে ছোটখাটো জিনিস গেছে তাই না, আমাদের একটা বিশাল খাটও উধাও। আর ময়লা যে কি পরিমাণ হয়েছে কি বলবো। লোক লাগিয়ে ৭ দিন ধরে পরিষ্কার করছি। এখনো সিকিভাগ কাজও হয়নি। সারাদিন এইসব নিয়ে থাকি। সন্ধ্যাবেলা করার কিছু থাকে না। তুমি শুনলে হাসবে। তখন কেন জানি একটু ভয় ভয়ও করে। কাজের যে মেয়েটি আছে সে আরো বেশি ভয় ধরিয়ে দিয়েছে। সে নাকি কবে দেখেছে রান্নাঘরে ঘুমটা মাথায় একটা বউ মশলা পিষছে। সে কে কে বলে চিৎকার করতে বউ হাওয়ায় মিলিয়ে গেছে। দিনের বেলায় ঘটনাটা খুব হাস্যকর মনে হয়, কিন্তু সন্ধ্যা মিলাবার পর ভয় ভয় করে। সারা রাত হারিকেন জ্বালিয়ে রাখি। আসলে আমাদের এই বাড়ির এখন মৃত্যু হয়েছে। জড় পদার্থেরও প্রাণ আছে। এরাও মাঝে মাঝে মারা যায়। যেমন এই বাড়ি। যে বাড়িতে নিয়মিত জন্ম মৃত্যু হয় সেই বাড়িটির প্রাণ আছে। আমাদের এই বাড়িটিতে শুধু মৃত্যুই হচ্ছে। দীর্ঘদিন কেউ জন্মায়নি। কাজেই বাড়িটির মৃত্যু হয়েছে।
আমি ঠিক করেছি এটাকে বাঁচিয়ে তুলব। সবসময় লোকজনের বাড়ি গমগম করবে, নতুন শিশুরা জন্মাবে। আমার অনেক পরিকল্পনা আছে, সেই সব নিয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি। কারণ বাড়ির ব্যাপারটা তোমার পছন্দ নয়, না দেখেই তুমি অপছন্দ করে বসে আছো। আগে একবার এসে দেখো, দিঘির ঘাটে গিয়ে বসো, কিংবা ছাদে পাটি পেতে দূরের বিলের দিকে তাকাও, তাহলে দেখবে এটা চমৎকার জায়গা। গ্রামে শহরের সব রকম সুযোগ ব্যবস্থাও হচ্ছে, ইলেকট্রিসিটি চলে আসছে, গ্রামীণ ব্যাংক হয়েছে, কৃষি অফিসও হবে। মেয়েদের যে মাইনর স্কুল ছিল, এবছরই 9-10 চালু হবে। ইচ্ছা করলে এই স্কুলে তুমি মাস্টারিও করতে পারো। স্কুলের জন্য আমি 6 বিঘা জমি দিয়েছি, আগ্রহ করেই দিয়েছি। আমি জায়গাটাকে বদলে ফেলতে চাই, শহর থেকে কেউ যেন এসে হাঁপিয়ে না ওঠে। মুনা, তুমি বকুল এবং বাবুকে নিয়ে এখানে এসে কয়েকদিন থেকে যাও। আমার উপর রেগে আছো, ঠিক আছে থাকো, রাগ কমাতে বলছি না, রাগ নিয়েই আসো, তোমার ভালো লাগবে। তোমরা কবে আসতে পারবে জানালে লোক পাঠাবো। আমি নিজে আসতে পারছি না, কারণ অনেক রকম ঝামেলায় জড়িয়ে পড়েছি। এলেই দেখবে। আজ এই পর্যন্ত থাকো। দয়া করে চিঠির উত্তর দিও। মামুন। নিতান্ত অপ্রিয় চিঠিও মানুষ দুবার পড়ে, কিন্তু এই চিঠিটি দ্বিতীয়বার পড়তে ইচ্ছা করছে না, আবার ফেলে দিতেও মন চাইছে না। মোনা ড্রয়ারে রেখে দিল। যদি কখনো ইচ্ছা হয় আবার পড়া যাবে, ইচ্ছা না করলে পড়ে থাকবে, এবং একসময় ড্রয়ার গুছাতে গিয়ে বকুল এসব জঞ্জাল ফেলে দেবে। বাবু এসে বলল, আপা, তোমাকে বাবা ডাকে। যাচ্ছি। তুই আজ স্কুলে যাসনি? তুই প্রায় স্কুল ফাঁকি দিস, তাই না? কে বলল তোমাকে? আমার মনে হচ্ছে। মুনা উঠে দাঁড়ালো। বাবু দাঁড়িয়ে রইল শুকনো মুখে। শওকত সাহেবের হঠাৎ করে জ্বর এসে গেছে। শেষ রাতের দিকে গা কেঁপে জ্বর এসেছে, এখনো থামেনি। আজ অফিস কামাই হয়ে গেল। বড় সাহেব রাগারাগি করবে নির্ঘাত। কাউকে দিয়ে একটা খবর পাঠানো দরকার। খবরটা দেবে কে? মামা, ডেকেছ কেন? শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর। সে তো সকালেই শুনলাম। জ্বর কি আরো বেড়েছে? হুম। অফিসে যেতে পারবো না। যেতে বলেছে কে তোমাকে? শুয়ে থাকো। আর যদি বেশি খারাপ লাগে, তোমার ভাবি জামাই তো আছেই, খবর দিয়ে দেই। তুই রেগে আছিস কেন রে? রেগে থাকবো কেন? মেজাজ খারাপ হয়ে আছে। একটু বস, কথা আছে। মোনা বসল। শওকত সাহেব বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। বলার মতো কিছু তার ছিল না। বলো মামা, কি বলবে? বকুলের বিয়ের কি হলো তাই বল। নতুন করে আর কি হবে? তারিখ মতো বিয়ে হবে, চিন্তার কিছু নেই। কেনাকাটা সামনের মাসে হবে। তুমি টাকা দিলে তারপর তো কেনাকাটা। দাওয়াতের কার্ড-টার্ড তো ছাপানো দরকার। হবে, সবই হবে, যথাসময়ে হবে। বিয়েবাড়িটা ঠিক জমছে না। মানে ইয়ে। মোনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শওকত সাহেব নিচু গলায় বললেন, হইচই ছাড়া কি বিয়েবাড়ি হয়? কোনো হইচই নেই, কিছু নেই। ওই দিন তুমি বললে কোনো হইচই না, আর আজ উৎসব উৎসব করছো। আশ্চর্য। মামা, উঠি। যাবি নাকি কোথাও? হুম, একটা শাড়ি কিনবো। আবার শাড়ি? ওই দিন না কিনলি? আরও কিনবো। আমার জমানো সব টাকা খরচ করব। দুটো সোনার চুড়ি বানাবো। শওকত সাহেব চুপ করে গেলেন। মোনার কোনো একটা সমস্যা হয়েছে, যা তিনি ধরতে পারছেন না। লতিফা থাকলে ঠিকই ধরত। মুনা বকুলকে সঙ্গে নিল। বকুলকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া একটা সমস্যা। ইদানিং বকুলের খুব বকবকানি স্বভাব হয়েছে। বকবক করে মাথা ধরিয়ে দেয়। এখনো তাই করছে। রিকশায় উঠে এই কথা বলা শুরু করেছে। পাকের ভাইয়ের কাণ্ডকারখানা কিছু শুনেছ আপা? মারামারি করছে। মাখন বলে একটা ছেলে আছে না, মুখটা চ্যাপ্টা, তাকে এমন চড় দিয়েছে যে চাপার একটা দাঁত নড়ে গেছে। তারপর সিদ্দিক সাহেব আছে না, ওই যে কুঁজো হয়ে আটেন, তাকে গিয়ে বলেছে, আমি আপনাকে খুন করে ডেড বডি নর্দমায় ফেলে দিব। সিদ্দিক সাহেব এখন ঘর থেকে বেরোচ্ছেন না। আপা, তুমি শুনছো কি বলছে?
শুনছি। সিদ্দিক সাহেবের একটা গাড়ি আছে না? ওইটার দুটো টায়ার কে যেন ফাঁসিয়ে দিয়ে গেছে। নির্ঘাত বাকের ভাইয়ের কাণ্ড। আরে কি যে করবে কে জানে। মোনা বিরক্ত হয়ে ধমক দিল, চুপ কর তো। বকুল কয়েক সেকেন্ডের জন্য চুপ করে আবার কথা শুরু করলো। মাঝখানে বাকের ভাই বেশ ভদ্র হয়ে গিয়েছিল, তাই না আপা? এখন আবার আগের মতো হয়ে গেছে। পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে আর এমনভাবে তাকায় যেন কাঁচা খেয়ে ফেলবে। অবশ্য আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। গতকাল স্কুলে যাবার সময় দেখা। বাকের ভাই গম্ভীর হয়ে বলল, কই যাচ্ছ? স্কুলে? আমি বললাম, হ্যাঁ। বাকের ভাই বলল, হেঁটে হেঁটে যাচ্ছ কেন? রিক্সা নাও। দুদিন পর বিয়ে, এখন রোদে হাঁটাহাঁটি করা ঠিক না। ঘর থেকে বের হওয়াই ঠিক না। ঘরে বসে থাকবে। আমি বললাম, চুপ কর তো বকুল। তোমার শরীর খারাপ নাকি আপা? হুম। আর শোন, তুই কি গায়ে সেন্ট দিয়েছিস? বকুল মৃদু স্বরে বলল, হ্যাঁ। একগাদা সেন্ট দেওয়ার মানেটা কি? গন্ধে বমি আসছে। বিয়ে ঠিক হলেই গায়ে বালতি বালতি সেন্ট ঢালতে হবে? বকুল লজ্জা পেয়ে গেল। মোনা শীতল গলায় বলল, বিয়েটা এমন কোনো ব্যাপার না। বিয়ে হচ্ছে বলেই জীবনযাপনের পদ্ধতি পাল্টাতে হবে না। আগে যেমন ছিলি, পরেও তেমনই থাকবি। আচ্ছা, থাকবো। তুমি এমন কথায় কথায় ধমক দিও না তো আপা। কথায় কথায় ধমক দেই? হ্যাঁ, দাও। আগে বাবা দিত, এখন দাও তুমি। কি যে খারাপ লাগে, তুমি সেটা কোনোদিন বুঝবে না। যদি বুঝতে, তাহলে এরকম করতে না। তোমার সঙ্গে আসাই ভুল হয়েছে। ভুল হলে চলে যা। রিক্সা নিয়ে চলে যা। তোকে সাদাসাদি করে সাথে নিয়ে যেতে হবে? বকুল কাটা কাটা গলায় বলল, মামুন ভাইয়ের সঙ্গে তোমার একটা কিছু হয়েছে। সেই রাগটা তুমি ঢালছো আমাদের সবার উপর। রিক্সা থামাতে বলো, আমি নেমে যাব। মোনা রিক্সা থামাতে বলল। বকুল সত্যি সত্যি নেমে গেল। বিয়ে কি বিশেষ একটা কিছু যা মানুষকে বদলে দেয়? মোনা নিজেও তার কিছুক্ষণের ভেতরেই ঘরে ফিরে এলো। বকুলকে কোথাও পাওয়া গেল না। সে ফেরেনি। তার সেই বিখ্যাত টিনা ভাবির কাছেও যায়নি। কোথায় যেতে পারে? জহিরের কাছে? বসে বসে পেপসি খাচ্ছে? রাগ করতে গিয়েও মোনা রাগ করতে পারল না। তার কেন জানি হাসি পেতে লাগলো। বাবু বলল, হাসছো কেন? হাসি আসছে, তাই হাসছি। বকুল আপাকে না করে দিও। রোজ ওখানে যায়, আমার ভালো লাগে না। রোজ যায় নাকি? হুম, রোজই যায়। করে কি? বসে বসে পেপসি খায়? হুম। তুমি হাসছো কেন? আমি হাসলে তোর অসুবিধা কি? বাবু গম্ভীর মুখে বের হয়ে গেল। অল্প বয়সে কেমন একটা ভারী কি ভাব এসে গেছে বাবুর মধ্যে। দেখতে মজা লাগে। মাথা নিচু করে হাঁটার ভঙ্গিটিও কেমন বুড়োটে, যেন সংসারের জটিলতায় ক্লান্ত একজন মানুষ। শওকত সাহেবের জ্বর আরো বেড়েছে। বুড়ো বয়সে জড়াজড়ি খুব কাবু করে মানুষকে। তাকে যেমন ধরেছে। তার মনে হচ্ছে এ যাত্রা তিনি বাঁচবেন না। তিনি সারা দুপুর জ্বর গায়ে বারান্দায় বসে রইলেন। তার প্রাণ হু হু করতে লাগলো। সংসার মোটামুটি গুছিয়ে এনেছেন। এ সময় মরে যাওয়াটা অন্যায়। কিন্তু সংসারে অন্যায়গুলোই সবসময় হয়। যখন একজন সব গুছিয়ে টুছিয়ে বসে, তখনই দুম করে একটা হার্ট অ্যাটাক। চোখ উল্টে বিছানায় ভিমড়ি খেয়ে পড়া। কোনো মানে হয় না। রাতের বেলা জ্বর হুশ করে নেমে গেল। ঘাম দিয়ে শরীর ঠান্ডা। শরীর বেশ ঝরঝরে লাগছে। খিদে হচ্ছে। শওকত সাহেবের মনে হলো এসবও ভালো লক্ষণ নয়। এরকম চট করে জ্বর নেমে যাবে কেন? তিনি ক্ষীণস্বরে ডাকলেন, মোনা, মোনা। মোনা রান্না চাপিয়েছে। সে বিরক্ত মুখ করে উঠে এলো। কি হয়েছে মামা? মিনিটে মিনিটে ডাকছো কেন? শরীরটা ভালো লাগছে না। জ্বর টর সেরে তুমি তো দিব্যি ভালো মানুষ। এত ডাকাডাকি কেন? বাঁচবো না রে মোনা। বুঝলে কি করে? স্বপ্ন টপ্ন দেখছো? মামি কি এসে বলেছে নিয়ে যেতে এলাম? হাসছিস কেন? এটা কি হাসির কোনো কথা? মোনা খানিকটা বিব্রত বোধ করল। হেসে ফেলা উচিত হয়নি। সে রান্নাঘরে ফিরে গেল। বাবু উনুনের পাশে মুখ লম্বা করে বসে আছে।
অন্যদিন এই সময়টা বকুল থাকে, নিজের মনে কথা বলে যায়। আজ রাগারাগির কারণে সে নিশ্চয়ই মুখ অন্ধকার করে নিজের ঘরে বসে আছে। বাবু মোনা আপাকে দেখে একটু হাসলো। মোনা ঝাঁঝালো গলায় বলল, তুই এখানে কেন? পড়াশোনা নেই? মাথা ধরেছে। মোনা তীক্ষ্ণ চোখে তাকালো। বাবু সত্যি কথা বলছে না, তার মুখ হাসি হাসি, মাথা ধরা মানুষের মুখ নয়। কিছু বলবি নাকি? হুম। কি? বলে ফেল। কথা পেটে নিয়ে বসে আছিস কেন? শোবার সময় বলবো। একবার যখন বলেছে শোবার সময় বলবো, তখন সে শোবার সময়ই বলবে। এর আগে মরে গেলেও সে মুখ খুলবে না। বাবু। কি? একটা কাজ করতো, একজন ডাক্তার নিয়ে আয়, মামাকে দেখাই। মামার মনে হয় ধারণা হয়েছে তার অসুখ বিসুখকে আমরা তেমন পাত্তা দিচ্ছি না। এখন আনবো? হুম, এখনই নিয়ে আয়। জহিরকে আনবি। বাবু মুখ কালো করে বলল, ওকে কেন? ওকে আনাই তো ভালো। ভিজিট দেওয়ার ঝামেলা থাকবে না। আর জামাই মানুষ, শ্বশুরকে দেখবে দরদ দিয়ে। মোনা মুখ নিচু করে হাসতে লাগলো। তার কেন জানি খুব মজা লাগছে। সে ঠিক করে রাখলো জহির এলে বকুলকে দিয়ে চা পাঠাবে। আগে থেকে বকুলকে কিছু বলা হবে না। বকুলের মুখের ভাব সে লক্ষ্য করবে দূর থেকে। এরকম ছেলে মানুষই একটি চিন্তা তার মাথায় কেন ঢুকলো, এই নিয়েও মোনা খানিকক্ষণ ভাবল। তার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে নাকি? মেয়েদের মাথা খারাপ হয়ে যাওয়া খুব বাজে ব্যাপার। সে যখন তার চাচাদের সঙ্গে থাকতো, তখন ময়নার মাকে দেখেছে। 24-25 বছরের সুন্দরী মেয়ে। মাথা খারাপ হবার পর এমন সব কুৎসিত কথা চেঁচিয়ে বলতো যে শোনামাত্র ইচ্ছা করত ছুটে পালিয়ে যেতে। মোনা রান্না শেষ করে বারান্দায় এসে দেখল ইজি চেয়ারে বকুল বসে আছে। তার চোখে মুখে রাগের কোনো চিহ্ন নেই। সে বোধহয় শুনেছে বাবু গিয়েছে জহিরকে আনতে। বকুল। কি আপা? তোকে আমি খুব একটা জরুরি কথা বলবো, মন দিয়ে শোন। বকুল উঠে দাঁড়ালো। মোনা চাপা স্বরে বলল, আমি যদি কোনো কারণে পাগল টাগল হয়ে যাই, তাহলে তুই বিষ খাইয়ে আমাকে মেরে ফেলবি। চিকিৎসা করার দরকার নেই। এসব কথা বলছো কেন তুমি? মোনা তার জবাব না দিয়ে হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকলো। বকুল হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারল না আবার কি হয়েছে। পর্ব 25। হাসান সাহেব শুনলেন কে যেন তার সঙ্গে দেখা করতে এসেছে। বসে আছে ড্রয়িং রুমে। সকাল 9টা বাজে। অফিস যাবার তাড়া। এ সময় কেউ আসে? হাসান সাহেব কাপড় পরতে পরতে ভাবলেন, দু ধরনের লোক এই সময় তার কাছে আসতে পারে। নির্বোধ ধরনের লোক, কিংবা বড় ধরনের বিপদের পড়া লোক। প্রথমটাই হওয়ার কথা, কারণ পৃথিবীতে বড় ধরনের বিপদ পড়া মানুষের চেয়ে নির্বোধের সংখ্যা বেশি। ড্রয়িং রুমে সিদ্দিকুর রহমান সাহেব বসেছিলেন। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, পান চিবোচ্ছেন। ঠোঁট বেয়ে এক ফোঁটা পানের রস পড়েছে সাদা পাঞ্জাবিতে। তার দিকে তাকালে পাঞ্জাবিতে সদ্য হওয়া পানের পিকের দাগই সবার প্রথমে চোখে পড়বে। হাসান সাহেবেরও পড়ল। তিনি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম সিদ্দিকুর রহমান। আমি থাকি আপনার। আমি চিনি আপনাকে। কি ব্যাপার বলুন। আমার অফিসের তাড়া আছে। বলতে একটু সময় লাগবে। সময় লাগলে অন্য সময় আসতে হবে। এই মুহূর্তে আমার হাতে সময় নেই। ঘটনাটা আপনার ভাই সম্পর্কে, বাকেরের বিষয়ে। সেটা বাকেরের সঙ্গেই বলা উচিত, আমার সঙ্গে নয়। ওর সঙ্গে কয়েকদিন আগে আমার একটা ঝামেলা হয়েছিল। তারপর থেকে একটার পর একটা ক্ষতি হচ্ছে আমার। কিরকম ক্ষতি? আমার গাড়ির উইন্ডশিল্ডটা চুরি হয়ে গেল। একটা দোকান আছে আমার, স্টেশনারি শপ। তার কাঁচ-টাচ ভেঙে একাকার। তারপর একদিন। আপনার ধারণা এসব বাকেরের কাজ? জি। পুলিশ কেস করুন। আপনার সন্দেহের কথা বলুন। এক পাড়ায় থাকি, পুলিশ কেস। এক পাড়ায় থাকলে পুলিশে কেস করা যাবে না, এমন কোনো কথা নেই। হাসান সাহেব উঠে দাঁড়ালেন। তার গাড়ি এসে গেছে। আর বসে থাকা অর্থহীন।
তিনি সবসময় অফিসে যাবার আগে সেলিনাকে বলে যান। আজ সেটা করতে ভুলে গেলেন। গাড়িতে উঠলেন অন্যমনস্ক ভঙ্গিতে। সারা পথে কোনো কথা বললেন না। অফিসে তার জন্য একটি বিষয় অপেক্ষা করছিল। তাকে ওএসডি করা হয়েছে, অফিসার অন স্পেশাল ডিউটি। মন্ত্রী সাহেব তাহলে ব্যাপারটা ভুলেননি। তার ক্ষমতা দেখিয়েছেন শেষ পর্যন্ত। হাসান সাহেবের এই মন্ত্রীর প্রতি খানিকটা সমীহ বোধ হলো। এর ক্ষমতা আছে তাহলে। অধিকাংশেরই থাকে না। মাঠে বক্তৃতা দিয়ে যাবতীয় ক্ষমতা শেষ হয়ে যায়। সেক্রেটারি আমিরুল ইসলাম সাহেবের নিঃশ্বাস ফেলার সময় ছিল না। তবু তিনি হাসান সাহেবকে ডেকে পাঠালেন। শান্ত গলায় বললেন, কেমন আছেন? স্যার, ভালোই আছি। নিন, চা খান। চা খাবার জন্য ডেকে পাঠিয়েছি। থ্যাংক ইউ। খুব মন খারাপ করেছেন নাকি? তা করেছি। মন খারাপ করবার কিছুই নেই। ব্যাপারটা খুবই সাময়িক। আমি এটা ছেড়ে দেব এরকম মনে করার কোনোই কারণ নেই। মন্ত্রী সাহেবের যে যোগাযোগ আছে, আমার যোগাযোগ তার চেয়ে কম না। হাসান সাহেব কিছু বললেন না। আমিরুল ইসলাম সাহেব হাসতে হাসতে বললেন, ক্ষমতার মধ্যে একটা চালাচালির ব্যাপার আছে। একজন একটা চাল দেবে, অন্যজন তার চেয়ে বড় একটা চাল দেবে। এটা চলতেই থাকবে। স্যার, আমি চাকরি ছেড়ে দেবার কথা ভাবছি। ওয়াই? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মোদিনী। মহাভারত পড়েনি নাকি? আমিরুল ইসলাম ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে শক্ত মুখে বললেন, কয়েকটা দিন বিশ্রাম করুন। আমি কেমন প্যাচ লাগাচ্ছি দেখুন। প্যাচ লাগানোর কোনো দরকার দেখছি না স্যার। দরকার থাকবে না মানে? অফকোর্স আছে। এদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের খুব কাছাকাছি আসতে নেই, একটু দূরে থাকতে হয়। পুলিশে ছুঁয়ে দিলে হয় 18 ঘা, সিএসপি কলম দিয়ে কিছু লিখলে হয় 42 ঘা, এবং সেই ঘার কোনো অ্যান্টিডোট নেই। যান, এখন বাড়ি যান। আজ আর অফিসে থাকার দরকার নেই। হাসান সাহেব অসময়ে বাড়ি ফিরলেন। চারপাশটা বিশাল বনি প্রিন্স ফুটেছে। বাড়ি ফিরে তার ভালোই লাগলো। অনেকদিন পর ফুলের টবগুলির পেছনে কিছু সময় দিলেন। চারপাশটা বিশাল বনি প্রিন্স ফুটেছে। এদের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। তিনি কাঁচি দিয়ে খুব যত্নে গোলাপ চারার মরা পাতাগুলি কাটলেন, মাটি খুঁড়ে দিলেন। বনি প্রিন্সের জন্য চায়ের পাতার সার নাকি খুব ভালো। তিনি ভেবে রাখলেন সেলিনাকে জিজ্ঞেস করবেন চায়ের পাতা দেয়া হচ্ছে কিনা। সেলিনা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। আজ তার বিশেষ রান্না করতে ইচ্ছা করছে। হাসান সাহেবের অসময়ে ফিরে আসার ব্যাপারটা তার খুব ভালো লাগছে। কেন জানি বিয়ের প্রথম দিককার কথা মনে হচ্ছে। বিয়ের প্রথম দিকে এরকম হতো। অসময়ে সে এসে উপস্থিত। তার নাকি জ্বর জ্বর লাগছে, তাই চলে এসেছে। খুব মনে হয় ওইসব দিনের কথা। সুখের সময়গুলি বারবার কেন ফিরে আসে না, এই ভেবে সেলিনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাকের দুপুরে খেতে এসে আকাশ থেকে পড়ল। খাবার টেবিলে ভাইয়া বসে আছে। এমন অবস্থা যে উঠে চলে আসা যায় না, আবার বসাও যায় না। অসময়ে ভাইয়া কেন? সেলিনা বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। বাকের বসল। যতদূর সম্ভব নিঃশব্দে খাওয়া শুরু করল। তার লবণ নেবার দরকার ছিল, কিন্তু লবণদানিটা অনেকখানি দূরে, ভাইয়ের কাছে। তাকে নিশ্চয়ই বলা সম্ভব না, ভাইয়া লবণটা দাও। হাসান সাহেব খাবার টেবিলে কথাবার্তা একেবারেই বলেন না। আজ নিচু গলায় সেলিনার সঙ্গে দু একটা কথা বলছেন। যেমন, বনি প্রিন্সগুলো তো চমৎকার হয়েছে। তবে কি তুমি চায়ে পাতা দিচ্ছ? এই জাতীয় কথাবার্তা। বাকেরের মনে হলো ভাইয়া কোনো একটা ঝামেলা নিয়ে চিন্তিত। নিজের চিন্তা ঢাকার জন্যেই আজে বাজে ব্যাপার নিয়ে কথা বলছে। বাকের? জি ভাইয়া। বাকেরের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ভাইয়া তাকিয়ে আছে তার দিকেই। ব্যাপারটা কি? কিছু বলবে আমাকে ভাইয়া? হুম। তুই কি কারোর গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দিয়েছিস? বাকেরের গলায় ভাত আটকে গেল। সে হ্যাঁ না কিছুই বলতে পারল না। হাসান স্বাভাবিক স্বরে বললেন, কারো গাড়ির উইন্ডশিল্ড তোমার যদি ভাঙতে ইচ্ছা করে, তুমি ভাঙবে। এটা তোমার ব্যাপার। তোমার কি করা উচিত বা উচিত নয় সেটা তোমাকে বলা আমি অর্থহীন মনে করি। উপদেশ শোনার বয়স তুমি অনেক আগেই পার হয়েছ। হাসান সাহেব দম নেবার জন্য একটু থামতেই সেলিনা বললেন,
খাবার টেবিলে এই আলোচনা না করলেও হবে। খেতে এসেছো, খাও। অন্য সময় তো বাকিরকে পাওয়া মুশকিল। নানান কাজে সে ব্যস্ত থাকে। খাবার টেবিলটাই কথা বলার জন্য ভালো। বাকের, জি, তুমি নিজের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করো। জি আচ্ছা। তুই আমার কথাটা বুঝতে পারছিস না। না বুঝেই বলছিস জি আচ্ছা। বাকের অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। হাসান সাহেব বললেন, তুই অন্য কোথাও থাকার ব্যবস্থা কর, যাতে তোর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নিয়ে কেউ আমার কাছে না আসে। তাছাড়া হাসান সাহেব একটু থামলেন, তাকালেন সেলিনার দিকে। সেলিনা চোখ বড় বড় করে বসে আছে। খাবার টেবিলের এই নাটকের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। হাসান সাহেব পানির গ্লাসে চুমুক দিয়ে ভাত মাখতে মাখতে বললেন, গুন্ডা পোষার কাজটি আমি আর করতে রাজি নই। সবাই নিঃশব্দ হয়ে গেল। সেলিনা ভাবলেন বাকের হয়তো খাবার টেবিল ছেড়ে উঠে যাবে, কিন্তু সে উঠল না। সেলিনা বললেন, বাকের, আচারের বোতলটা দাও তো। বাকের আচারের বোতল এগিয়ে দিল। সন্ধ্যাবেলা বাকের তার জিনিসপত্র নিয়ে মহিউদ্দিন সাহেবের দোকানে গিয়ে উঠল। ঠান্ডা গলায় বলল, আপনার এখানে কয়েকটা দিন থাকবো। মহিউদ্দিন সাহেব পান খাওয়া হলুদ দাঁত বের করে প্রচুর হাসতে লাগলেন। ভাবলেন এটা একটা রসিকতা। হাসছেন কেন? মহিউদ্দিন সাহেবের হাসি বন্ধ হয়ে গেল। আমি আপনার দোকানে কিছুদিন থাকলে আপনার অসুবিধা হবে? জি না, কিসের অসুবিধা? তাহলে একটা বোতলের ব্যবস্থা করেন। বন্ধু-বান্ধব নিয়ে খাবো। বিদেশি জিনিস আনবেন। অনেকদিন খাওয়া হয় না। মহিউদ্দিন সাহেবের মুখ শুকিয়ে গেল। এ কি যন্ত্রণায় পড়লেন। বাকের বন্ধুদের খোঁজে বেরোলো। নতুন জীবনযাত্রার শুরুটা তার খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিয়ের কার্ড শেষ পর্যন্ত ছাপা হলো। 400 কার্ড। দাওয়াতের এত মানুষ নেই। যেহেতু কার্ডের সংখ্যা বেশি, কাজেই যাদের দাওয়াত পাওয়ার কথা নয় তারাও দাওয়াত পেতে লাগলো। বাবু 40টা কার্ড নিয়ে তার ক্লাসের সব ছাত্রকে একটি করে দিল। শওকত সাহেব তার অফিসের 4-5 জনকে বলবেন ভেবেছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল তিনি দাওয়াত করেছেন 21 জনকে। তাতেও শেষ নয়। তার তার মনে হলো শুধু 21 জনকে বলাটা ঠিক হলো না। অন্যরা কি দোষ করল? দ্বিতীয় দিনে তিনি আরও একগাদা কার্ড নিয়ে গেলেন। যাবার পথে মোনাকে বললেন, খরচাপাতি কিছু হচ্ছে হোক, একটাই তো বিয়ে ফ্যামিলিতে। মোনা গম্ভীর গলায় বলল, একটাই বিয়ে মানে? আমি কি বিয়ে করব না নাকি? শওকত সাহেব হকচকিয়ে গেলেন। মোনা বলল, কি, চুপ করে আছো কেন? তোমার কি ধারণা আমি সন্ন্যাসী হয়ে যাব? কি যে বলিস তুই? শওকত সাহেব হাসতে চেষ্টা করলেন। মোনার আজকাল কি হয়েছে, উল্টাপাল্টা কথা বলে ফেলে। মোনা, তুই মামুনকে কার্ড পাঠিয়েছিস? মামুনকে কার্ড পাঠাবো কেন? বিয়েতে যাতে আসে সেজন্যে। সে এলে তোদের বিয়েরও একটা ডেট ফেলে দেব। শরীরের অবস্থা ভালো না। কাজকর্ম সব শেষ করে রাখতে চাই। কি বলিস? শরীরের অবস্থা খারাপ মনে করলে তাই করা উচিত। বাবুরও বিয়ে দিয়ে দাও। কি বললি? বললাম বাবুরও বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দাও। ক্লাস 4-5 এ পড়ে এমন একটা মেয়ে খুঁজে বের করো। একটা বাল্যবিবাহ হয়ে যাক। শওকত সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। মোনা বলল, কি, রাজি আছো? তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি রে মোনা? একটা প্র্যাকটিক্যাল কথা বললাম। এর মধ্যে মাথা খারাপের কি দেখলে? মোনা তার মামাকে গভীর সমুদ্রে ফেলে চলে এলো বাবুর কাছে। বাবু স্কুলে যায়নি। দুহাতে মাথা চেপে বসে আছে। তার চোখ লাল। দেখেই মনে হচ্ছে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি রে বাবু, মাথা ধরেছে? হুম, তোর বিয়ে ঠিকঠাক করে এলাম। বালিকা বধূ চলে আসবে ঘরে। মাথা ধরলে মাথা টিপে দেবে। কি, খুশি? বাবু তাকিয়ে রইল। মোনা হাসতে লাগলো। বাবু বলল, একটু মাথা টিপে দেবে আপা? মরে যাচ্ছি। মাথা টেপার সময় নেই রে, এখন যেতে হবে অফিসে। বকুলের বিয়ের কার্ড ডিস্ট্রিবিউট করব। সবার বন্ধু-বান্ধব আসবে। আমার কেউ আসবে না। এটা খারাপ না? তুই ঘর অন্ধকার করে শুয়ে থাক। মাথা ধরা সেরে যাবে।
মোনা নতুন শাড়ি পরলো, অনেক সময় নিয়ে চুল বাঁধলো, কড়া করে লিপস্টিক লাগালো ঠোঁটে। বকুলকে বলল, কেমন লাগছে রে আমাকে? পেতনির মতো লাগছে নাকি? ভালোই লাগছে। পেতনির মতো লাগবে কেন? আমার তো মনে হচ্ছে ড্রাকুলার মতো লাগছে। ঠোঁট দেখে মনে হচ্ছে এইমাত্র কারোর রক্ত খেয়ে এসেছি, ঠোঁটে রক্ত লেগে আছে। কি যে তুমি বলো আপা, যাচ্ছ কোথায়? অফিসে। সবাইকে তোর বিয়ের কার্ড দেব, এই কারণেই তো এত সাজগোজ করলাম। এলেভাবে গেলে সবাই মনে করবে ছোট বোনের বিয়ে হচ্ছে, আমার হচ্ছে না। এই দুঃখে আমি। মোনা কথা শেষ করলো না, একগাদা কার্ড নিয়ে রওনা হলো। বাকেরের সঙ্গে দেখা হলো পথে। মোনা হাসি মুখে বলল, বাকের ভাই, আপনাকে নাকি বাড়ি থেকে গেট আউট করে দিয়েছে? বাকের চুপ করে রইল। তার মুখ শুকনো, সে ঘন ঘন থুতু ফেলছে। কি বাকের ভাই, কথা বলছেন না কেন? যা শুনছি তা কি মিথ্যা? মিথ্যা না, সত্যি। হাত খরচ পাচ্ছেন, না তাও বন্ধ? হাত খরচের দরকার কি? দিন চলছে কিভাবে? থালের উপর? বাকের তার জবাব না দিয়ে বলল, তোমার কি শরীর খারাপ নাকি? মোনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত সেজেগুজে বের হয়েছে, তারপরে বলছেন শরীর খারাপ। দেখে সেরকমই মনে হচ্ছে। অফিসেও সবাই এই কথাই বলল। পালবাবু চোখ কপালে তুলে বললেন, হয়েছে কি আপনার? কি আবার হবে, কিছু হয়নি। গালটাল ভেঙে একাকার। অসুখটা কি? কোনো অসুখ নেই। মোনা ভেবেছিল কার্ডগুলি দিয়েই চলে আসবে, কিন্তু সে অফিস ছুটি না হওয়া পর্যন্ত থাকলো। সবার টেবিলে খানিকক্ষণ করে বসে হাত নেড়ে নেড়ে গল্প করলো। সে ভেবেছিল অনেকেই তাকে জিজ্ঞেস করবে, নিজের বিয়ের কার্ড নেই, ছোট বোনের বিয়ের কার্ড। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ সে প্রসঙ্গ তুলল না। এখনো 15 দিনের মতো ছুটি আছে তার হাতে। তবু সে ঠিক করে ফেলল, আগামীকালই সে জয়েন করে ফেলবে। শুধু শুধু বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। তার জন্য একটা বিষয় অপেক্ষা করছিল। অফিস ছুটির পর দেখা গেল কর্মচারীদের জন্য ঝকঝকে নতুন বাস। পালবাবু বললেন, ইউনিয়ন ঘাট ধরে বাস নিয়েছে। এখন থেকে পায়ের উপর পা তুলে অফিসে যাবেন, অফিস থেকে আসবেন। মুনা উঁচু গলায় হাসতে লাগলো। তার বড় ভালো লাগছে। অফিস টফিস বাদ দিয়ে বাড়িতে বসে থাকাটা খুব বোকামি হয়েছে। শুধু বাস নয়, বুঝলেন মিস মুনা, আরও আছে। আর কি? আন্দাজ করেন দেখি। মুনা আন্দাজ করতে চেষ্টা করল, কিন্তু কিছু বলার আগেই পালবাবু নিচু গলায় বললেন, কর্মচারীদের জন্য ফ্ল্যাট হচ্ছে। বলেন কি? বোর্ড মিটিংয়ে পাশ হয়েছে। 6 মাসের মধ্যে 3টা 4 তলা ফ্ল্যাট, 2টা বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম, বারান্দা। বাহ, চমৎকার তো। এর নাম ইউনিয়নের চাপ, রামচাপ। চাপ তো আগেও ছিল, তখন তো কাজ হয়নি। তখন হবে না বলে এখনো হবে না? দিনকাল পাল্টে যাচ্ছে না? আগের দিন কি আছে নাকি? পর্ব ২৬। মামুন লক্ষ্য করেছে, যাদের নাম ক দিয়ে শুরু হয় তারা বেশ পেঁচানো স্বভাবের মানুষ হয়ে থাকে। সে ক নামের যে কজনকে চেনে, সবার পেটে স্ক্রুর প্যাচ। কৃষি ব্যাংকের ম্যানেজারের কথাই ধরা যাক। তার নাম কাশেম আলী, হাড় বজ্জাত। লোনের ব্যাপারটা নিয়ে ক্রমাগত ঘুরাচ্ছে। কলেটোরাল হিসাবে জমি জমার দলিলের নকল চেয়েছিল, সেগুলি দেয়া হয়েছে যথাসময়ে। এখন সে বলছে, দলিলের নকলগুলি আবার দিন, আগেরগুলি মিসপ্লেসড হয়েছে। মনে হচ্ছে কাশেম আলী সাহেব পান খাওয়ার জন্য কিছু চান, মুখ ফুটে বলতে পারছেন না। নিজে থেকে না চাইলে পান খাওয়ার টাকা দেওয়াও তো মুশকিল। মামুন নিশ্চয়ই বলতে পারবে না, ভাই আপনাকে আমি ঘুষ দিতে চাই, কত টাকা দেব বলুন, আপনার রেট কত? আর এটা বলতে পারবে না বলেই প্রতি সপ্তাহে তাকে 2-3 বার এসে ঘন্টাখানিক বসে থাকতে হবে। আজও তাই হবে। কাশেম আলী সাহেব ভীষণ ব্যস্ততার ভান করে বললেন, আপনি কাইন্ডলি আগামী সপ্তাহে আসুন, আমাদের এজিএম সাহেব আসছেন, নিঃশ্বাস ফেলার সময় নেই এখন। মামুনের ভাগ্য ভালো, আজ সে সম্পূর্ণ ভিন্ন ধরনের কথা শুনল। কাশেম আলী সাহেব সরু গলায় বললেন, আপনার কাগজপত্র গুছানো হয়ে গেছে, ফাইল জাহানারার কাছে, সে আপনাকে বলবে এখন কি করতে হবে।
মামুন অবাক হয়ে বলল, জাহানারা কে? আমাদের নতুন সেকেন্ড অফিসার, পরশু জয়েন করেছেন। আপনি অপেক্ষা করুন, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। মহিলা অফিসারদেরও এত দূর পাঠানো হচ্ছে? হবে না কেন? দিনকাল পাল্টে গেছে। মেয়েদেরও এখন সমানে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্টেরিয়রে। মেয়েরাও তেমন আপত্তি করছে না। ইয়াং ইয়াং সব মেয়েরা কাজ নিয়ে কোথায় চলে যাচ্ছে? ভালোই তো। ভালোই। মেয়েরা হচ্ছে আপনার অফিসের শোভা। সেজেগুজে বসে থাকে, দেখতে ভালো লাগে। মামুন লক্ষ্য করল কাশেম আলী সাহেবকে বেশ খুশি খুশি লাগছে। স্যুট টুট পরেছেন। গ্রামের কৃষি ব্যাংকের ম্যানেজাররা এমন স্যুটটাই পরেন না। জাহানারার বয়স 23-24, রোগা পাতলা মেয়ে। চশমার ফ্রেমটি মুখের তুলনায় একটু বড় বলেই বোধহয় তাকে অনেক বেশি রোগা লাগছে। গলার স্বর খুব নরম, শুনতে ভালো লাগে। টেবিল ভর্তি কাগজপত্র নিয়ে সে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে গভীর সমুদ্রে পড়েছে। মেয়েটি নাকে একটা ফুটো, সেখানে সুতো বাঁধা। একটা মেয়ে এই দূরে চাকরি করতে এসেছে, তার নাকে সুতো বাঁধা, এটা একেবারেই মানাচ্ছে না। কাশেম আলী সাহেব পরিচয় করিয়ে দিলেন। মামুনের ফাইল বের করে কিসব করতে বললেন। মামুন তার কিছুই বুঝতে পারল না, এবং তার মনে হলো মেয়েটিও বুঝতে পারছে না। পরীক্ষার কঠিন প্রশ্নের দিকে মেয়েরা যেভাবে তাকায় সেইভাবে তাকাচ্ছে। মামুন হাসি মুখে বলল, এরকম পাড়া গায়ে এলেন কেন? কি করব বলুন, অন্য কোথাও ভ্যাকেন্সি ছিল না। তবে বেশি দিন থাকতে হবে না। এজিএম বলেছেন মাস দুয়েকের ভেতর ঢাকায় ট্রান্সফারের ব্যবস্থা করবেন। ওইসব মুখের কথা একেবারেই বিশ্বাস করবেন না। একবার যখন এনে ফেলে দিয়েছে, আর নড়াবে না। মেয়েটি চোখ মুখ অন্ধকার করে বসে রইল। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। মামুনের বড় মায়া লাগলো। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে সে বাবা মা ভাই বোন ফেলে এসেছে। আসতে হয়েছে অর্থনৈতিক কারণে। সংসার চলছে হয়তো বাবার পেনশন এবং মায়ের চাকরির টাকায়। এখানে থাকেন কোথায়? ম্যানেজার সাহেবের বাসায়। উনি ফ্যামিলি নিয়ে থাকেন। একটা কামরা আমাকে ছেড়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো? জি না। অসুবিধা হলে বলবেন। আমি এখানকারই ছেলে। মেয়েটি অল্প হেসে কাগজপত্রের উপর ঝুঁকে পড়ল, যেন সে কথাবার্তা আর চালিয়ে যেতে আগ্রহী নয়। মামুনের হঠাৎ করে মনে হলো এই মেয়েটির সঙ্গে মোনার কোথায় যেন একটা মিল আছে। সেই মিলটি কোথায় তা সে ধরতে পারছে না। অমিলগুলি ধরা পড়ছে সহজেই। মোনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে। এই মেয়েটির মধ্যে সে জিনিসটা একেবারেই নেই। চেহারাও দুজনের দুরকম। মোনার মুখ লম্বাটে, এই মেয়েটির মুখটি গোলাকার। তাহলে মিলের ব্যাপারটা মনে আসছে কেন? মুনার সঙ্গে যে পরিস্থিতির আলাপ হয়েছিল, এই মেয়েটির সঙ্গে ঠিক সেইভাবেই আলাপ হলো। এটিই কি কারণ? একটা কাজের ব্যাপারে সে মোনাদের অফিসে গিয়েছিল। কাজটি তেমন জটিল কিছু ছিল না, কিন্তু মোনা সেই সামান্য কাজ নিয়ে হাবুডুবু খাচ্ছিল। আজ যেমন এই মেয়েটি খাচ্ছে। কিন্তু কিছু কিছু ঘটনা কি আমাদের জীবনে ঘুরে ঘুরে আসে? জাহানারা বলল, আপনি খানিকক্ষণ বসুন। মামুন হাসি মুখে বলল, বসেই তো আছি। প্রায় আসি এবং বসে থাকি। মামুন ভেবেছিল মেয়েটি কথার পিঠে কোনো কথা বলবে, ইন্টেলিজেন্ট কিছু বলতে চেষ্টা করবে, কিন্তু তা ঠিক ইন্টেলিজেন্ট হবে না। কিন্তু জাহানারা কিছুই বলল না। গভীর মনোযোগে ফাইল উল্টাতে লাগলো। একটি মেয়ের সামনে চুপচাপ বসে থাকা কঠিন ব্যাপার, কিন্তু একা একা বকবক করাও মুশকিল। আমাদের জায়গাটা কেমন লাগছে? ভালোই। আগে কখনো গ্রামে কাটিয়েছেন? না। শহরেই মানুষ? ঠিক শহর না, মফস্বল শহর। কোন মফস্বল শহর? জাহানারা তার জবাব না দিয়ে শান্ত গলায় বলল, আপনাকে আর আমাদের এখানে আসতে হবে না। কাগজপত্র সব ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। লোন স্যাংশন হলেই আপনাকে খবর দেওয়া হবে। স্যাংশন হবে তো? নিশ্চয়ই হবে। হবে না কেন? ঘরে বসে থাকলেই হবে, না ধরাধরির ব্যাপার আছে? আপনাতেই হবে। এই দেশে আপনাতে কিছুই হয় না। জাহানারা এ কথারও কোনো জবাব দিল না। অন্য কি সব কাগজপত্র দেখতে লাগলো। মামুনের এখন উঠে পড়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছা করছে না।
কেমন এক ধরনের আলস্য লাগছে। উঠি আজ, আবার দেখা হবে। মেয়েটি সামান্য হাসল। মোনার হাসির সঙ্গে এই মেয়েটির হাসির কি কোনো মিল আছে? আছে হয়তো। প্রতিটি মানুষ হাসে নিজের মতো করে। একজনের হাসির সঙ্গে অন্যজনের হাসির কোনো মিল নেই। অবশ্য সবাই কাঁদে একইভাবে, নাকি একেকজনের মানুষের কান্নাও একেক রকম। ডাকে একটি রেজিস্ট্রি চিঠি এসেছে। মামুন মনে করতে পারল না রেজিস্ট্রি চিঠিতে সে কখনো কোনো জরুরি কিছু পেয়েছে কিনা। না, পায়নি। বরং আজেবাজে জিনিসপত্রই লোকে তাকে রেজিস্ট্রি করে পাঠিয়েছে। একবার সে একটি চিঠি পেল, যেখানে বিতং করে কোনো লোক মদিনা শরীফে কি একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথা 7 জনকে লিখে জানাতে হবে। যদি না জানানো হয় তাহলে বিরাট ক্ষতি হবে। জানালে লটারিতে টাকা। কত অদ্ভুত ধরনের মানুষই না আছে পৃথিবীতে। মামুন চিঠিটা খুলল না। সন্ধ্যার পর ধীরে সুস্থে খোলা যাবে। সন্ধ্যার পর তার কিছু করার থাকে না। তখন চিঠিপত্র পড়াটা ভালোই লাগবে। এমনও তো হতে পারে এটা মোনার চিঠি, আবেগ টাবেগ দিয়ে একগাদা কথা লিখেছে, যার মূল বক্তব্য হচ্ছে, যা হবার হয়েছে, এখন তুমি এসো। এই জাতীয় চিঠি পেলে তার তৎক্ষণাৎ ছুটে যাওয়ার কোনো কারণ নেই, বরং উল্টোটা করতে হবে। চিঠির জবাব না দিয়ে গ্যাট হয়ে বসে থাকতে হবে। তারপর আসবে দ্বিতীয় চিঠি, দ্বিতীয় চিঠির পর তৃতীয় চিঠি, তৃতীয় চিঠির জবাবও যখন আসবে না, তখন হয়তো সে নিজেই চলে আসবে। চমৎকার হবে সেটা। মামুন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারল না। বিকেলে চিঠি খুলে ফেলল। বকুলের বিয়ের কার্ড। সঙ্গে চিঠিপত্র কিছুই নেই। একটা লাইন পর্যন্ত না। এর মানে কি? খামের ঠিকানাটাও কি মোনার লেখা নয়? ম্যানেজারের বাসায় থাকাটা জাহানারা সহ্য হচ্ছে না। ভদ্রলোক রোজ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। বেগুন দিয়ে ডিমের তরকারি রান্না করার বদলে ম্যানেজার সাহেবের স্ত্রী আলু দিয়ে তরকারিটা রেঁধেছেন। এতেই ভূমিকম্প হয়ে যাচ্ছে। পেয়েছো কি তুমি? যা ইচ্ছে তাই করবে? এমন তো না ঘরে বেগুন ছিল না। ছিল, আমি নিজে কিনে দিয়েছি। ঘরে থেকে জিনিস পচবে আর তুমি লোক পাঠিয়ে আলু কিনে আনবে? না, এই তরকারি আমি খাবো না। ফেলে দিয়ে আসো, এক্ষুনি ফেলে দিয়ে আসো। অসহ্য। ভদ্রলোক কখনো বোধহয় ভাবেন না যে এ বাড়িতে বাইরের একজন আছে। তার সামনে অন্তত কিছুটা সংযত আচরণ করা উচিত। স্ত্রীকে পশুর মতো কেউ কি দেখে এই সময়ে? আর মেয়েটি এমন বোকা, একটি কথাও বলবে না, নিঃশব্দে গাল হজম করবে। মাঝে মাঝে জাহানারীর বলতে ইচ্ছে করে, এসব কি শুরু করেছেন? কিন্তু তা বলা সম্ভব নয়। অনেক কিছুই আমরা বলতে চাই, বলতে পারি না। তাতে দাঁত চেপে সহ্য করতে হয়। অবশ্য জাহানারা একটা ঘর নেবার চেষ্টা করছে। যদিও সে জানে একা একা একটা বাড়ি ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব নয়। ঢাকা থেকে মা এবং ভাই বোনদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না। বন্ধুটির স্কুল আছে। ছোট ভাই অনার্স পরীক্ষা দিচ্ছে। বাবার শরীরও ভালো না। তবু জাহানারা যাকে পাচ্ছে তাকেই বলছে, আমার জন্য একটা বাসা টাসা দেখবেন। কেউ তার কথা তেমন গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব দেবার কথাও নয়। এরকম পাড়াগা জায়গায় লোকজন ভাড়া দেবার জন্য গন্ডায় গন্ডায় বাড়ি রাখে না। ম্যানেজার সাহেব একদিন বেশ গম্ভীর হয়ে বললেন, শুনছি চারদিকে আপনি বাড়ি খুঁজছেন। জাহানারা কিছু বলল না। আমার এখানে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। অল্প কিছুদিন থাকবেন, বাড়িটাই খোঁজার ঝামেলা করবেন না। একা একা থাকবেন কিভাবে? জাহানারা চুপ করে রইল। ম্যানেজার সাহেব শুকনো গলায় বললেন, তা তাছাড়া এই যে আপনি বাড়ি খোঁজাখুঁজি করছেন, তার একটা বাজে দিক আছে। বাজে দিক মানে? লোকজন নানান কথা বলবে। জাহানারা অবাক হয়ে বলল, স্যার আপনার কথা বুঝতে পারছি না। আপনি এতদিন ছিলেন আমাদের সঙ্গে, এখন চলে যেতে চাচ্ছেন। অথচ একা মেয়ে মানুষ, লোকজন আমাকে নিয়ে নানান কথা ভাববে। জাহানারা হকচকিয়ে গেল। তার দারুণ মন খারাপ হলো। এটা এমন জায়গা যে মন খারাপ হলেও কিছু করার নেই, কোথাও যাবার নেই। ঢাকায় থাকলে কত কি করা যেত। একটা গল্পের বই নিয়ে বারান্দায় বসে থাকা যেত। বই মুখের উপর ধরে কাঁদা যেত। কেউ দেখে ফেললে অসুবিধা নেই, ভাববে বই পড়ে কাঁদছে। কিন্তু এখানে কিছুই করার নেই। তবু সে মন খারাপ হলে একা একা হাঁটে। লোকজন প্রথম দিকে কৌতূহলী হয়ে তাকাতো, এখন তাকায় না। কাঁচা রাস্তা ধরে হেঁটে হেঁটে সে কুসুমখালী নদী পর্যন্ত যায়।
মরা নদী। তবে বর্ষার সময় নদী নাকি খুব ফুলে ফেঁপে ওঠে। ম্যানেজার সাহেবের কাছে শুনেছে সেটা নাকি একটা দেখার মতো ব্যাপার। জাহানারা নিশ্চিত জানে সে বর্ষা পর্যন্ত থাকবে না, কিন্তু কোনো এক বিচিত্র কারণে মাঝে মাঝে তার মনে হয় বর্ষা পর্যন্ত থেকে গেলে ভালোই হবে। নদীর যে দিকটায় জাহানারা যায় সেখানে শ্মশান ঘাট, ভাঙা হাঁড়িকুড়ি আছে। শ্মশান যাত্রীদের বিশ্রামের জন্য একটা শ্যাওলা ধরা পাকা ঘর আছে। তার দেয়ালে কাঠ কয়লা দিয়ে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা লেখা। একদিন অফিসের পিয়নকে সঙ্গে নিয়ে সে লেখা পড়তে এসেছিল। রোজ রোজ তো তাকে সঙ্গে নিয়ে আসা যায় না। শ্মশান ঘাটে একদিন তার মামুনের সঙ্গে দেখা। মামুন চোখ কপালে তুলে বলল, এখানে কি করছেন? জাহানারা বিব্রত ভঙ্গিতে বলল, কিছু করছি না, বেড়াচ্ছি। বেড়াচ্ছেন মানে? এটা কি বেড়াবার জায়গা? কেন? ভূত আছে নাকি? ভূত আছে কিনা জানি না, তবে এখানে 71-এর যুদ্ধের সময় বহু মানুষকে গুলি করে মেরেছে। আমরা কেউ ওই দিকটায় আসি না। এই তো আপনি এসেছেন। আমি আপনার জন্য এসেছি। দূর থেকে দেখলাম শাড়ি পরে একটা মেয়ে ঘুরছে, তাও শহরের মেয়ে। আপনার ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার কিছু না, বেড়াচ্ছিলাম। বেড়াবার তো জায়গা নেই। বেড়াবার জায়গা থাকবে না কেন? বিরাট একটা দেয়াল আছে, ষাট দেয়াল নাম। কারা তৈরি করেছে কেউ জানে না। বিশাল ব্যাপার, দেখলে অবাক হয়ে যাবেন। জাহানারা কিছু বলল না। লোকটির তাকে বেড়াতে নিয়ে যাবার এই বাড়াবাড়ি আগ্রহ ভালো লাগছে না। কি, যাবেন ষাট দেয়াল দেখতে? জি না। এখান থেকে মাইল দুয়েক দূরে বড়গঞ্জ আছে, একটা সিনেমা হলও হয়েছে। গিয়েছেন সেখানে? জি না। যাবেন? যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি। থ্যাঙ্কস, আমি কোথাও যাব না। জাহানারা হাঁটতে শুরু করলো। মামুন আসছে তার পাশাপাশি। এরকম সরু রাস্তায় পাশাপাশি হাঁটার দরকার কি? একবার গায়ে গা লেগে গেলে জাহানারা বিরক্ত গলায় বলল, আপনি আগে আগে যান, আমি আসছি আপনার পেছনে। পাশাপাশি না হাঁটলে গল্প করা যাবে না তো। গল্প করার সময় মাঝে মাঝে মুখের দিকে তাকাতে হয়, অন্যের মুখের ভাবের দিকে লক্ষ্য রাখতে হয়। আপনিও কি লক্ষ্য রাখছেন? হ্যাঁ, রাখছি। এবং বুঝতে পারছি আপনি আমার উপর অসম্ভব বিরক্ত হচ্ছেন। তা হচ্ছি। বিরক্ত হবার কিন্তু কোনো কারণ নেই। আপনি যদি মনে করেন আপনার সঙ্গে খাতির জমানোর জন্য বেড়াতে টেড়াতে নিতে চাচ্ছি, তাহলে ভুল করবেন। ওই জাতীয় কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাকে কেমন জানি লোনলি লাগছিল, তাই বলছিলাম। আচ্ছা, যাই তাহলে। মামুন লম্বা লম্বা পা ফেলে ডান দিকে রওনা হলো। জাহানারার অস্বস্তির সীমা রইল না।